আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নীরা ভয় পেয়ে বলে, আমি নীরার হাত ধরে রুমে নিয়ে আসি। নীরা ভয়ে ভয়ে আমার সাথে রুমে আসে। সে ভেবেছে রুমে এনে আমি তাকে আবার মারব। এদিকে আমি নীরাকে রুমে নিয়ে এসে ওর হাত ছেড়ে দিলাম। তারপর ওর সামনে হাঁটু গেড়ে বসে কান্না করে দিলাম। আমাকে এমন করতে দেখে নীরা অবাক হয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে ভাবে, এ মানুষটা এমন কেন? একটু আগে সবার সামনে আমাকে মারলো, ধমক দিল, আর এখানে আমার সামনে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের মতো কাঁদছে। আমার কান্না দেখে নীরা থাকতে না পেরে বলে, আরে কি হয়েছে? এমন করছেন কেন? এ মা, আপনি কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? আমি নীরার কথা শুনে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এরকম কথা আর মুখেও আনবে না। তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, এরকম কথা আমার সামনে বলছো? আমি মরে যাব তোমার কিছু হলে। আল্লাহ আমার আয়ু নিয়ে তোমাকে বাঁচিয়ে রাখুক। জানো, ও মাইকা যখন বলল তোমার মতো নীল রঙের সালোয়ার কামিজ পরা কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। আমি ভেবেছিলাম তুমিও মায়ের মতো আমাকে একা করে চলে গেছো। আমাকে কখনো একা রেখে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নীরা বলে, আমার লাগছে তো। আমি বললাম, সরি জান, আমি বুঝতে পারিনি। নীরা বলে, না ঠিক আছে, অতটাও লাগেনি। আমি যখন নীরাকে ছেড়ে দেই তখনই হঠাৎ নীরা আমাকে জড়িয়ে ধরে। আমিও আর নিজেকে ধরে রাখতে পারি না। ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে শুরু করি। নীরা আমাকে বাধা না দিয়ে আমার মাথাটা শক্ত করে চেপে ধরে ওর বুকের সাথে। কান্না করলে মানুষের মন হালকা হয়, মনের ভিতরে জমে থাকা দুঃখ কিছুটা কম হয়। তাই হয়তো নীরা আমাকে বাধা দিচ্ছে না। ঠিক তখনই মনিরা মীর বলে ডেকে রুমে ঢুকে পড়ে। আসলে এত টেনশনের ভিতরে দরজা লাগাতেই ভুলে গিয়েছিলাম। মনিরাকে আসতে দেখে নীরা তাড়াতাড়ি করে আমাকে ছাড়তে গেল, কিন্তু আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি। নীরা বলে, কি হচ্ছে? আপনার মনিরা এখানে তো। আমি নীরার কথা শুনে ওর কোমর জড়িয়ে বুকের সাথে জাপটে ধরি। তারপর নীরার কানে কানে ফিসফিসিয়ে বললাম, আমার বুকে শুধু নীরা আছে, অন্য কোনো নারী নয়। তারপর মনিরাকে উদ্দেশ্য করে বললাম, মনিরা, রুমে ঢোকার আগে তোর নক করে ঢোকা উচিত ছিল। মনিরা বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। তখনকার ব্যবহারের জন্য তোদের কাছে মাপ চাইতে আসলাম। নীরা এবার জোর করেই আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নীরা বলে, আরে না না মনির আপু, আমি কিছু মনে করিনি। আপনি তো আমার বড় বোনের মতন। আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? মনিরা বলে, না থাক, দরকার নেই আর ভিতরে যাবার। আমি কাল চলে যাচ্ছি মীর। নীরা বলে, কেন আপু, আপনি বাসায় যাবেন কেন? আজ যা হয়েছে আমি তার জন্য আপনার কাছে মাপ চাইছি। আমি বললাম, নীর, কি হচ্ছেটা কি? তুমি কেন ওর কাছে মাপ চাইছো? ওর যদি এখানে থাকতে ভালো না লাগে তো ওকে জোর করে রাখার কোনো দরকার নেই। মনিরা ন্যাকা কান্নার সুরে বলে, আমার ভুল হয়ে গেছে মীর, আমাকে মাফ করে দে। এমনটা আর কোনো দিনও হবে না। আমি বললাম, আর হয় না মনিরা, তুই তোর লিমিট ক্রস করেছিস, এ ভুলের মাফ হয় না। মনিরা বলে, তুই না আমাকে ভালোবাসিস, আমার একটা ভুল মাফ করতে পারবি না? নীরা বলে, আপনি একটু বেশি বেশি করছেন। আপু বলছে তো ওনার ভুল হয়ে গেছে, প্লিজ সব ভুলে যান, প্লিজ প্লিজ প্লিজ। আমি বললাম, ঠিক আছে, আজ তোমার জন্য ওকে মাফ করলাম, কিন্তু এ ভুল যেন আর না হয়। তিশা বলে, আপু ভাইয়া ভাবি চলো খাবে, মামুনি বসে আছে। নীরা আমাকে বলে, আমার না খুব খিদে লেগেছে, চলেন না সবাই একসাথে খেয়ে নেই। আমি বললাম, তোরা যা, আমি আর নীর আসছি। মনিরা মনে মনে বলে, আচ্ছা ঠিক আছে। তুমি ভাবতেও পারছো না নীর, আজ তুমি আমাকে আটকে নিজের কি ক্ষতিটা ডেকে নিলে। আজকের সবটার শাস্তি তোমাকে পেতেই হবে। তিলে তিলে ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার যে যন্ত্রণা, এবার তুমি বুঝবে, হারে হারে বুঝবে। এদিকে মনিরাকে ভাবনায় ডুবে থাকতে দেখে তিশা বলে, কি গো মনির আপু, কি ভাবছো এত? চলো। মনিরা বলে, হ্যাঁ চলো। আমি বললাম, যান, চেঞ্জ করে আসো। আমিও চেঞ্জ করে নিই। নীরা চুপচাপ ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মনিরা 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। নীরা একটু জোরেই বলে, ওই শাকচুন্নি, তুই কি বললি? তুই না আমাকে ভালোবাসিস? ওই রাক্ষসী, তুই জানিস না ওর বউ মানে আমি এখনো জলজ্যান্ত বেঁচে আছি? কোন সাহসে তুই ওকে ভালোবাসার কথা বলিস? ও শুধু আমাকে ভালোবাসবে, শুধু আমাকে, বুঝলি রাক্ষসী? ওর দিকে তাকালেও না তোর চোখ তুলে নেব, বুঝলি মনিরা শাকচুন্নি? ওয়াশরুম থেকে নীরার কথার আওয়াজগুলো আমার কানে আসছে, তবে স্পষ্টভাবে বুঝছি না ও কি বলছে। এটা বুঝতে পারছি মনিরাকে নিয়ে কিছু বলছে। আমি বললাম, কি গো নীর পাখি, তোমার হলো? নীরা বলে, আসছি। নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে আমি বললাম, তুমি ওয়াশরুমে কি কি বিড়বিড় করছিলে নীর পাখি? নীরা আমার কথা শুনে থতমত খেয়ে যায়। সে আমতামতা করে বলে, কই কিছু না তো। আপনি একটু বেশিই শুনেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তারপর আমি আর নীরা খাবার খেতে নিচে নেমে আসি। এসে নীরা খেয়াল করলো তিশার পাশে একটা চেয়ার ফাঁকা আর মনিরার পাশে একটা চেয়ার ফাঁকা। আমি মনিরের পাশের চেয়ারে বসতে যাব, ঠিক তখনই নীরা আমার পায়ের উপর জোরে পা তুলে দেয়। আমি বললাম, নীর পাখি, কি করছো? এদিকে নীরা আমার কথা না শুনে ইশারায় তিশাকে মনিরার পাশে এসে বসতে বলে, কিন্তু তিশা ওঠে না। ও নীরার কথা না বোঝার ভান করে চুপচাপ বসে থাকে। তিশা মনে মনে বলে, আমি ঠিক বুঝেছি ভাবি, তুমি ভাইয়াকে মনিরার পাশে বসতে দেবে না, কিন্তু আমি তো সেটা হতে দেব না। আমি চাই তুমি নিজের অধিকার নিজে আদায় করে নাও। এভাবে আর কত দূরে সরে থাকো দেখি তো আমি, এই বলে মনে মনে হাসে। এদিকে মনিরা আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দেয়। নীরা এটা দেখে রেগে যায়। নীরা মনে মনে বলে, এই গাছ পেতনি, তুই আবার আমার বরের হাত ধরেছিস? তোর লজ্জা শরম নেই? একটু আগেই তো এই হাতে ঠাস করে একটা খাইলি। হায় আল্লাহ, মেয়ে মানুষ এত বেহাইয়া কেমনে হয়?
আমারটাকে দেখো। নাচতে নাচতে গিয়ে ওর পাশে বসলো। দেখে নেব তোকে। বাবা বলে, কি রে মা, বস, দাঁড়িয়ে আছিস কেন? নীরা বলে, বসছি বাবা। এই বলে নীরা গিয়ে তিশার পাশে বসে পড়ে। তারপর নীরা বিড়বিড় করে বলে, খাচ্চর বাইয়ের খাচ্চর বোন, ইচ্ছে করছে তিনোটাকে গাছের মগডালে বেঁধে রাখি। তিশা বলে, ভাবি তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো এত? নীরা ফিসফিস করে বলে, তুমি আমার কথা শুনলে না কেন? তিশাও ফিসফিস করে বলে, তুমি আমাকে আবার কখন কি বললে? নীরা বলে, কিছু না, খাও। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, শুনলাম তুমি নাকি অফিসে যাচ্ছ। তিশা বলে, যাচ্ছে না, ভাবির টেপে যাচ্ছে। বাবা বলে, তা এই পরিবর্তন কি কিছুদিনের নাকি পার্মানেন্টলি? নীরা বলে, পার্মানেন্টলি বাবা। আমি নীরার দিকে তাকিয়ে আছি অবাক হয়ে। এদিকে বলে আমাকে ভালোবাসে না, আমাকে স্বামীর অধিকার দেবে না, কিন্তু আবার দেখে আমার সব কাজে সব ব্যাপারে দায়িত্ব নিয়ে করছে। বুঝলাম না ওর মতলব কি। আমি বললাম, পার্মানেন্টলি। বাবা বলে, তাহলে হাল যখন ধরলি ভালো করেই ধর, আমি একটু বাঁচি। তুই বরং ধানমন্ডি আর সাভারের বিজনেস দুটো দেখাশোনা কর, আমি বাকি সব সামলে নিচ্ছি। আমি বললাম, ঠিক আছে বাবা। বাবা বলে, আর আমি ভাবছি সামনের মাসে তোদের বিয়েটা আবার দিতে, তোরা কি বলিস? মা বলে, এটা তো খুব ভালো কথা, তাহলে খুব মজা হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব আনন্দ করব। তিশা বলে, থাক মামনি, আর বেশি লাফিয়েও না। দেখা যাচ্ছে তোমার ছেলে আবার এমন কিছু করেছে যে তোমার ওই আনন্দ না মাটি হয়ে যায়। আমি বললাম, চুপ করবি নাকি কানের নিচে খাবি? তিশা বলে, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ভালো পারিস। বাবা বলে, আচ্ছা তোমরা থাকো, আমার খাওয়া শেষ। মা বলে, আমারও হয়ে গেছে। এই বলে বাবা আর মা উঠে চলে গেল। তিশা বলে, ভাবি কি হলো, তুমি খাচ্ছ না কেন? জানি না। এ কথা শুনে নীরার কি হলো। নীরা তিশার মুখে মুঠোভর্তি ভাত নিয়ে জোর করে ঢুকিয়ে দিল। নীরা বলে, চুপচাপ খাও, কথা বলবে না একদম। তিশা মুখ ভর্তি ভাত নিয়ে আউ আউ করছে, কোনো কথাই বলতে পারছে না। এটা দেখে আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। নীরা তিশাকে বলে, চুপ। আমি বললাম, তুমি ওর সাথে এমন করছো কেন? নীরা বলে, আপনি চুপ করে খান, কোনো কথা বলবেন না। আমি অবাক হয়ে বললাম, আমি আবার কি করলাম? এই সুযোগে মনিরা আমার হাত ধরে বলে, আমাকে মাফ করে দাও না মীর। আমি বললাম, তোর আবার কি হলো? তুই আমাকে তুমি করে বলছিস কেন? এটা দেখে নীরা রাগে বিড়বিড় করে বলে, বল শাকচুন্নি, তুমি কেন আমার কোলে গিয়ে বসো না কুত্তি? মনিরা বলে, এমনি বলতে ইচ্ছে করলো। তিশা এতক্ষণ পর মুখের ভাত শেষ করে বলে, ভাবি পানি খাইয়ে দাও। নীরা বলে, নিজের হাতে নিয়ে খাও। তিশা বলে, নিজের হাতে এত সুন্দর করে ভাত খাইয়ে দিলে আর পানি খাইয়ে দেবে না? এই কথা শুনে নীরা তিশাকে পানি খাইয়ে দিল, আর চোখে আমাকে দেখছে। আমি কেমন করে মনিরার সাথে হেসে হেসে কথা বলছি সেটা। মনিরা বলে, সত্যি করে বল, আমার উপর রাগ করিসনি? আমি বললাম, না। নীরা আবার বিড়বিড় করে বলে, বাদর বেটা, তুই কি রে, গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস? কিছু বলি না তাই পাট নিয়ে যাচ্ছিস, যখন ধরবো না বালি দিয়ে চেপে ধরবো, ব্রহ্মদৈত্য একটা। মনিরা বলে, মীর চল ছাদে যাই। এই কথা শুনে নীরা এবার তিশাকে ঝাড়ি দিয়ে ওঠে। নীরা বলে, এত সময় লাগে কেন খেতে? খেতে বসছো নাকি টকশো করতে বসছো, যত সব। এই বলে নীরা উঠে চলে গেল। তিশা অবাক হয়ে বলে, যাব বাবা, আমি আবার কি করলাম, আমাকে কেন বকলো? আমি মুচকি এসে মনে মনে বলি, নীরপাখি, কেন যে মনের কথাটা বলো না? তুমি যে আমাকে ভালোবাসো, তুমি কি তা জানো? দেখি আর কতদিন তুমি চুপ থাকতে পারো। তারপর তিশাকে উদ্দেশ্য করে বললাম, তোকে কিছু বলেনি, তুই যা ঘুমিয়ে পড়। মনিরা তুইও যা। মনিরা বলে, আমার রুমের লাইটটা জ্বলছে না, একটু দেখ না। আমি বললাম, ঠিক আছে চল। এদিকে নীরার রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আমি আসছি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখে আমি আসছি না, তখন আমাকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও আমাকে না দেখে মনিরার রুমে আসে। এসে দেখে আমি দাঁড়িয়ে আছি আর মনিরা আমার হাত ধরে কিছু বলছে। এটা দেখে নীরার রাগ বেড়ে যায়। সে রুমে প্রবেশ করে আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়, তারপর আমাকে বিছানায় বসিয়ে দেয়। নীরা বলে, একটা কথাও নয়, এখন যদি আপনি না ঘুমান তো আমার থেকে খারাপ কেউ হবে না। নীরার রাগে চেহারা দেখে আমি তো অবাক। যে মিরাজ কিনা সবাইকে ঝাড়ি আর রাগ দেখে দমিয়ে রাখে, আজ সেই মিরাজ কিনা তার ভালোবাসার মানুষের কাছে ঝাড়ি খাচ্ছে। আমি নীরার ঝাড়ি খেয়ে চুপচাপ শুয়ে পড়ে বললাম, নীরপাখি, তুমি ঘুমোবে না? নীরা বলে, আমার কথা কারোর ভাবতে হবে না, একটা কথা না বলে চুপচাপ ঘুমান, একটা শব্দও যেন না হয়। আমি নীরার কথা শুনে ওকে টেনে বুকে জড়িয়ে ধরে বললাম, চুপচাপ থাকতে হলে যে আমার নীরপাখিটাকে আমার বুকে থাকতে হবে। নীরা বলে, ছাড়েন আমাকে, একদম আমার কাছে আসবেন না। যার কাছে ছিলেন তার কাছে যান, আমার কাছে কেন আসছেন? হ্যাঁ। আমি নীরাকে আরও রাগানোর জন্য বললাম, ওর কাছেই তো ছিলাম, তুমিই তো টেনে নিয়ে আসলে। ঠিক আছে, তাহলে ওর কাছেই যাই। উঠতে উঠতে বললাম। নীরা বলে, একদম উঠবেন না, চুপচাপ ঘুমান। আমি বললাম, তাহলে যে আমার বুকে এসে জড়িয়ে ধরতে হবে আমাকে? নীরা বলে, পারবো না। আমি বললাম, তাহলে আমি। এটা বলতে নীরা আমার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমালো। বাঙালিদের একটি প্রবাদ সত্যি বটে, বাঙালি মেয়ে আর যাই করুক, নিজের স্বামীর ভাগ কাউকে দেবে না। সে যেমনই হোক, হোক সে গুন্ডা, হোক না সে বদমাশ, হোক না সে চোর ডাকাত, যেমনই হোক, বাঙালি মেয়েরা নিজের ভালোবাসা দিয়ে স্বামীকে আগলে রাখতে চায়। তার ভালোবাসা দিয়ে স্বামীর বাজে অভ্যাসগুলো ছাড়িয়ে তাকে ভালো মানুষ করে আপন করে নিতে চাই। এই হচ্ছে বাঙালি। আমি মনে মনে হেসে বললাম, নীরপাখি, আমাকে ছেড়েও দিচ্ছ না, আবার ধরেও রাখছো না, কোন জ্বালায় যে রাখছো আমাকে কে জানে। দেখি কতদিন এভাবে থাকো। তোমার ভালোবাসা আমি তো জয় করেছি, তোমার মুখ দিয়েই তা স্বীকার করাবো। আমি মনে মনে এসব ভাবছি। নীরা আমার বুকের মাঝে উসখুস করছে। আমি বললাম, কি হলো, এমন করছো কেন? তোমার কি ঘুমোতে সমস্যা হচ্ছে? ছেড়ে দেবো?
নীরা আমার বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকায়, আমার চোখে চোখ রেখে বলে, ঘুম আসছে না। আমি বললাম, কেন, ঘুম আসছে না কেন? নীরা বলে, কি করে আসবে, দুপুর থেকে রাত 11টা পর্যন্ত দোলনায় বসে ঘুমিয়েছি, এখন আবার ঘুম আসে? আমার ঘুম আসছে না। আমি বললাম, তাহলে বলো কি করব, কি করলে তোমার ঘুম আসবে? নীরা বলে, আমি জানি না, আপনি ঘুমিয়ে পড়ুন, সারাদিন অফিস করে এসেছেন, আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত। আমি বললাম, আমি তো ক্লান্তই বটে, তার চেয়ে বেশি ক্লান্ত করে দিয়েছো তুমি আমাকে। আজ তো ধরতে গেলে তুমি আমাকে মেরেই ফেলেছিলে। নীরা বলে, আমি আবার কি করলাম? আপনারা আমাকে ভালোভাবে বাড়ির ভিতরে না খুঁজে বাইরে খুঁজতে চলে গেছেন, এটা কি আমার দোষ? উল্টো আপনি আমাকে মারলেন। আমি বললাম, মেরেছি, বেশ করেছি। তুমি যে আমাকে জিন্দা মেরে ফেলতে চেয়েছিলে সেটার কি হবে? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? বুঝবে কি করে? তুমি তো আমার জায়গায় নেই, তুমি তো তোমার জায়গায়। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে হারানোর ভয় সবসময় আমাকে কুরে কুরে খায়। নীরা বলে, হয়েছে, আর বলতে হবে না, রাত অনেক হলো, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি বললাম, তুমি কি করবে? নীরা বলে, কি আর করব, চেষ্টা করে দেখি ঘুম আসে কিনা। আমি বললাম, ছাদে যাবে? নীরা বলে, তখন মনির আপু বলেছিল ছাদে যাওয়ার জন্য, আপনি যাননি, এখন আমাকে নিয়ে গেলে দেখলে কিছু মনে করবে না? আমি বললাম, তুমি বারবার মনিরার কথা কেন বলো, বলো তো? দেখো নীরপাখি, হয়তো মনির আমাকে ভালোবাসে, হয়তো বলছি কেন, ও আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। আমার একমাত্র ভালোবাসা শুধু তুমি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। আমি জানি মনির আমার আশেপাশে থাকলে তুমি সহ করতে পারো না। নীরা বলে, এটা আপনাকে কে বলল? আপনি ভুল ভাবছেন, মনির আপু আপনার আশেপাশে কেন, আপনাকে জড়িয়ে ধরলেও আমার কিছু যায় আসে না। আমি মুচকি হেসে বললাম, নীরপাখি, আমি সবই বুঝি, চলো ছাদে যাই। এই বলে দুজন ছাদে এলাম, তারপর মাদুরা বিছিয়ে নীরাকে শুতে বললাম। সে আমার কথা মতো শুয়ে পড়লো। আমি তার হাতের উপর মাথা রেখে শুয়ে পড়লাম। শুয়ে আমি নীরাকে জড়িয়ে ধরলাম, আমার মুখ নীরার বুকে। আমার মুখের গরম নিঃশ্বাস নীরার বুকে পড়ছে, তাতে নীরা ছটপট করছে। এত নড়াচড়াতে আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। আমি মুখ তুলে বললাম, এমন করছো কেন নীরপাখি, আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। নীরা আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তোর ঘুমোতে অসুবিধা হচ্ছে, আর আমার কি যে হচ্ছে তুই সেটাও বুঝতে পারছিস না, বোকা ছেলে একটা। নীরা বলে, না মানে এভাবে ঘুমালে কেমন কেমন যেন লাগে। আমি ভুরু কুঁচকে বললাম, কেমন লাগছে মতলব, কেমন লাগছে বলো? নীরা বলে, আমি জানি না, আপনি একটা কাজ করেন, হাত টান টান করুন, আমি আপনার হাতের উপর ঘুমোবো। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, ঠিক আছে, আসো। ওকে বুঝতে দিলাম না, আমি অনুভব করতে পারছি ওর কি হয়েছে। নীরা এসে আমার বুকে ঘুমায়, আমি ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম। আমি বললাম, এখন ঠিক আছে নীরপাখি? নীরা বলে, হুম। আমি বললাম, একটু কিস করি তোমাকে? নীরা বলে, এর আগে আমাকে কিস করতে কি আমার অনুমতি নিয়েছিলেন কখনো? নিজের ইচ্ছে যখন খুশি তখন কিস করেছেন, সবার সামনে জড়িয়ে ধরেছেন, এমনকি বকা দিয়েছেন, মারতেও পিছুপা হননি, তখন কি আমার অনুমতি নিয়েছেন? আমি তো আপনার কাছে সরকারি, যখন তখন যা ইচ্ছে করতে পারেন, আমি বাধা দেওয়ার কে বলুন তো? কিন্তু আজ হঠাৎ অনুমতি চাচ্ছেন কেন, মানে কি বুঝলাম না। আমি মনে মনে বললাম, কিস চাওয়াতে এতগুলো কথা শুনতে হলো, কোন দুঃখে যে বলতে গেলাম কিস করি তোমাকে। আমি বললাম, আচ্ছা একটা কথা বলো তো, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরি, কিস করি, তোমাকে মারি, তুমি আমাকে বাধা দাও না কেন? নীরা বলে, সেটা আপনি খুব ভালো করেই জানেন আমি কেন বাধা দেই না। প্রথম কারণ হলো আমি আপনার সাথে পেরে উঠব না, বাধা দিতে গেলে আপনি আমাকে মারবেন। জীবনে কোনোদিন আমার মা বাবা আমার গায়ে হাত তোলেনি। যদিও কোনো ভুল করি, হয়তো বকাশকা করেছি, এতটুকুই যা। আর এখন ভুল করলেও মার খেতে হয়, না করলেও মার খেতে হয়, কি করব, হয়তো এটাই আমার কপাল। আপনার যখন ইচ্ছে আমাকে কিস করার, তো আপনি করুন না, আমি আপনাকে বাধা দেব না, তবে একটু দম নেওয়ার সুযোগ করে দেবেন প্লিজ, তা না হলে আমি হাঁপিয়ে উঠি। এই বলে আমার বুকে আবার মুখ গুজে দেয়। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। ও তো মিথ্যে কিছু বলছে না, কেন যে কথায় কথায় আমার মাথাটা গরম হয়ে যায় আমি নিজেও জানি না। আমি আর নীরাকে কিস করলাম না। আমি বললাম, থাক, লাগবে না। এই বলে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। নীরা বলে, কেন, কি হলো আবার, এই তো বললেন কিস করবেন। আমি বললাম, থাক না, আমি কিস করলে যখন তোমার এত সমস্যা, তাহলে থাক, আমার লাগবে না। নীরা বলে, লাগবে না বললেই হলো নাকি, নিশ্চয়ই আমি কথাগুলো বলাতে, তা না হলে তো এতক্ষণে ডুবিয়ে দিতেন আমার ঠোঁটে ঠোঁট। আমি বললাম, আহ নীরপাখি, শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন, বললাম তো আমার লাগবে না, এখন ঘুমানোর চেষ্টা করো তো। এই বলে ওর মাথাটা আমার বুকের সাথে চেপে ধরলাম। আমার কথা শুনে রাগ উঠে গেল নীরার। আমার বুকের মাঝে থেকেই বিড়বিড় করে বলে, নিজেকে কি মনে করো, লাট সাহেব নাকি রাজকুমার? গুন্ডার মতো চলো, গুন্ডার মতো রাগ দেখাও, আবার গুন্ডার মতো আমাকে শাসন করো, যখন যাইছে তাই করো, আবার তাই বলো, নিজে বলে আবার নিজেই রাগ করো, মানে কি এসবের? আমি বললাম, নীরপাখি, কি এত বিড়বিড় করছো সেই কখন থেকে, ঘুমাও না। এই কথা শুনে নীরার কি হলো জানি না, হঠাৎ নীরা জোর করে নিজেকে ছাড়িয়ে আমার মাথার চুল মুঠি করে ধরে দু হাতে, তারপর আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরে, কিস করতে করতে একসময় আমার ঠোঁটে কামড়ে ধরে। আমি সাথে সাথে ওর মাথা চেপে ধরি, ঠোঁটের কামড় আরো ধীরে ধীরে গভীর হতে লাগলো। আমি ব্যথার তোয়াক্কা না করে নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। নীরার সেদিকে কোনো খেয়ালই নেই। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। নীরা নিজে থেকেই আমাকে ছেড়ে দিল। ততক্ষণে আমার ঠোঁট কেটে রক্ত ঝরছে।
চাঁদের আলোতে সেটা স্পষ্ট দেখতে পারছে নীরা। আমার ঠোঁটে হাত বুলিয়ে বলে, আই এম সো সরি। এই বলে হাত দিয়ে রক্ত পুছে দিল। আরেকটা কথা, আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, শুধুমাত্র আপনার চাওয়াটা পূরণ করে দিলাম। এই বলে আবার আমার বুকে মাথা গুজে জড়িয়ে ধরে আমাকে। আমি ওর কথার উত্তর দিলাম না, ওকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। নীরা কখন ঘুমিয়েছে বুঝতে পারিনি। সকালে আমার ঘুম ভাঙে রোদের ছটা চোখে এসে পড়াতে। শুধু আমার না, নীরার চোখে মুখেও রোদ এসে পড়েছে। মেয়েটা বাচ্চার মতো আমাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। আমি মুগ্ধ নয়নে ওকে দেখে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা পর ঘুম ভাঙে নীরার। সে চোখ মেলেই দেখে আমার বুকে ঘুমোচ্ছে, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে আছি। নীরা বলে, কি দেখছেন এভাবে? আমি বললাম, আমার নীর পাখিটাকে। নীরা বলে, আমাকে দেখার কি আছে? আমি বললাম, তুমি কি করে জানবে এই মুখটার মধ্যে আমার দুনিয়া আছে? হঠাৎ নীরা বলে, আচ্ছা আমি যদি এখন মরে যাই তাহলে কি আপনার দুনিয়া থেমে যাবে? এই কথা শোনার সাথে সাথে আমার মাথা আবার গরম হয়ে উঠল। মেয়েটা বারবার মরার কথা কেন বলে? ও জানে না এটা শুনলে আমার বুকের ভেতর কেমন ঝড় উঠে? আমি কথাটা শুনে নীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে মাদুরের ওপর ধাক্কা দিয়ে ফেলে দেই। তারপর কিছু না বলে হনহন করে নিচে নেমে আসি। এসে ওয়াশরুমে চলে গেলাম। নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, আরে এটা কি হলো? এই সামান্য কথা এত রাগ করার কি হলো? এই বলে আমার পিছু পিছু নিচে নেমে আসে। আমি ওয়াশরুম থেকে রুম থেকে বের হয়ে গেলাম। নীরার দিকে তাকালাম না পর্যন্ত। মেয়েটা আমাকে ভাবে কি সব সময়? যখন তখন মরার কথা বলে আমাকে ভয় পাইয়ে দেয়। নীরা বলে, আজব ছেলে তো, এই কাছে টানে এই ছুঁড়ে ফেলে দেয়। এই বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে। নীরার চুল থেকে টপ টপ করে জল পড়ছে। নীরা আনমনা হয়ে শাড়ি পরে চলেছে। এদিকে যে কেউ একজন নীরার দিকে অপলক চোখে তাকিয়েছিল সেটা নীরা খেয়াল করেনি। দরজাটা খোলাই ছিল। আমি উপরে উঠে দেখি কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে নীরাকে দেখছে। এটা দেখার সাথে সাথে আমার চোখ রক্তবর্ণ ধারণ করলো। রাগের চোটে হাত পায়ে তালু জ্বলতে লাগলো। আমি দৌড়ে রুমে এসে নীর বলে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে নীর মাথা তুলে তাকিয়ে দেখে বড়সড় ধাক্কা খায়। নীরার সামনে দরজায় হেলান দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর আমি নীরার সামনে দাঁড়িয়ে ওর দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে দেখে নীরার মনেই নেই যে ও শাড়ি পরেছিল, আর ছেলেটা এখনও ওইভাবেই নীরাকে দেখে যাচ্ছে। নীরা কি করবে বুঝতে না পেরে আমাকে জড়িয়ে ধরে। আমি ছেলেটির দিকে তাকানো মাত্রই ছেলেটি চলে যায়। আমি নীরাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা নক করে দিই। নীরা ভয়ে ভয়ে বলে, আমি আসলে দেখিনি ওই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে, আমি তো শাড়ি পরাতে ব্যস্ত ছিলাম। আমি চেঁচিয়ে বললাম, কি হচ্ছিল কি এটা? হ্যাঁ, চোখে দেখো না চেঞ্জ করার সময় যে দরজা লক করতে হয় সেটা বাচ্চারাও জানে, আর তুমি জানো না? ইডিয়েটের মতো সবসময় না করলে হয় না? কত জ্বালাবে তুমি আমাকে? নীরা বলে, আমি সত্যিই দেখিনি। আমি বললাম, কি দেখো নাই? হ্যাঁ, কি দেখো নাই? সবাইকে দেখাতে চাও তুমি খুব সুন্দরী? নীরা বলে, আপনি ছাড়া রুমে কোনো ছেলে আসে না আসে তা আমি কি করে জানবো? আর আপনি আমাকে কি ভাবেন? হ্যাঁ, আমি আমার শরীর বাইরের মানুষকে দেখিয়ে বেড়াই? আমি বললাম, তাছাড়া কি? হ্যাঁ, কেউ এতটা বেখেয়ালে কি করে হয়? সামনে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যায় না? আমি চাই আমার নীরকে শুধু আমি দেখব, শুধু আমি, কিন্তু তুমি? নীরা বলে, আমি কি? আমি বললাম, তুমি কি সেটা তুমি নিজেই জানো। বারবার আমার কথা অমান্য করো কেন? এমন করো তুমি বলো তো? আমাকে জ্বালিয়ে কি মজা পাও তুমি? আমার চিৎকার শুনে নীরা কান্না করে দেয়। আমি বললাম, একদম চুপ, চোখ থেকে এক ফোঁটা জল যেন মাটিতে না পড়ে। কিছু বললেই ন্যাকা কান্না, থাপ্পড় মেরে না তোমার দাঁত ফেলে দেবো আমি। নীরা কান্না করতে করতে বলে, সব দোষ কি আমার? ওই ছেলেটার কি কোনো দোষ নেই? আমি বললাম, হ্যাঁ, ওর কোনো দোষ নেই, সব দোষ তোমার। শাড়ি পরার সময় খেয়াল ছিল না মানুষ ঘরে কাপড় চেঞ্জ করে দরজা লক করে, আর তুমি? তোমার কি কমন সেন্স বলতে নেই? সব জানো, আর এটা জানো না কাপড় চেঞ্জ করতে হলে ঘুমোতে হলে দরজা লক করতে হয়। আর কতবার বলবো নীর, আমার রাগ উঠিও না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি জানো ও তোমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিল? নীরা বলে, আপনি আর তার চেয়ে কম কি? এবার আমার মেজাজ গেল বিগড়ে। আমি ছুটে গিয়ে ওর চুলের মুঠি চেপে ধরে ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললাম, একদম বাজে কথা বলবে না। আমি যদি ওই ধরনের ছেলে হতাম তাহলে তুমি এতক্ষণ এই অবস্থায় থাকতে না। তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার নখদর্পণ হতো। আমি ভালোবাসার কাঙ্গাল হতে পারি, কিন্তু মেয়ে আসক্ত পুরুষ নই। এই বলে আমি নীরাকে ছেড়ে দিলাম। তারপর হঠাৎ যা করলাম তা দেখে নীরা আশ্চর্য হয়ে যায়। পলকেই ওর কান্না বন্ধ হয়ে যায়। ও হাঁ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, ভাবতে পারছে না সে কি বলবে বা কি করবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।